আজকে আমরা শুরু করছি ইলেকট্রোস্ট্যাটিকের দ্বিতীয় দিনের ক্লাস, যেটা আগের দিন করিয়েছিলাম তোমাদের 2021 যারা পরীক্ষার্থী তোমরা এইচএস, তাদের জন্য আমি কিছু ভিডিও তৈরি করছি। তো তোমরা প্রথম ভিডিওটা নিশ্চয়ই দেখেছো। আজকে দ্বিতীয় দিনের ক্লাস শুরু করছি। স্থির তড়িৎ থেকে কিছু কোশ্চেন আলোচনা করবো এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করাবো। তো আজকে আমি WBTA 2020 যে টেস্ট পেপার ছিল তার থেকে কিছু গাণিতিক সমস্যা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো একটু করিয়ে দেবো, কিছু প্রশ্ন আলোচনা করব। তো প্রশ্নগুলো আমি লিখে দেবো, তোমরা ঠিক করে লিখে নিয়ে প্রবলেমগুলো বাড়িতে অবশ্যই ভালো করে সকলে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো দেখি, প্রথমে একটা প্রবলেম করছি। বলছি দুটো চার্জ আছে, একটা প্লাস মাইনাস। প্রবলেম দিয়ে শুরু করা যায়। একটা চার্জ আছে, বলছে প্লাস মাইনাস 20 into 10 to the power 6 কুলম্ব, মানে প্লাস 20 into 10 to the power 6 এবং মাইনাস 20 into 10 to the power 6 placed 2 millimeter apart from an electric dipole। পরস্পর থেকে 2 মিলিমিটার দূরে অবস্থান করে, ধরো 2 মিলিমিটার, তার একটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। তাহলে এটা প্লাস 20 into 10 to the power minus 6, সরি 6, তো মাইনাস 6 হলে ভালো হতো, যাই হোক দিয়েছে যা দিয়েছে, মাইনাস 20 into 10 to the power minus 6। কি ক্যালকুলেট করতে হবে? Determine the electric field at a point 10 centimeter away from the center of the dipole on its perpendicular bisector। মানে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত একটা বিন্দু, 10 সেন্টিমিটার দূরে কোন একটা বিন্দু ধরো পি আছে। এই পি পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে লম্ব সমদ্বিখণ্ডক অবস্থায়। তো আমাদের পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যে সূত্র হয় সেটা আমরা কি জানি? E সমান 1/4πε0 P বাই P মানে ডাইপোল মোমেন্ট বাই d স্কয়ার প্লাস l স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এই সূত্র দিয়ে বসিয়ে দিলেই আমরা P বিন্দুতে কোনটা কি দিয়ে দিয়েছে সেটা একটু বলে দিই। এই লেনটাকে আমরা 2l ধরি, এবিটা হলো ডাইপোল, 2l টা হচ্ছে 2 মিলিমিটার, তাহলে এলটা হচ্ছে 1 মিলিমিটার, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। আর ডিটা হলো ডিসটেন্স, ডি দিয়েছে 10 সেন্টিমিটার, দ্যাট ইজ 10/100 মিটার, মানে 0.1 মিটার। এটা মাছ গ্রেটার দ্যান স্মল এল, যাই হোক আমরা যেটা দিয়েছি সেটাই করব। আর পি মানে কি? পিটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, দ্বিমেরু ভ্রামক। ডাইপোল মোমেন্টটা কত? চার্জ ইনটু এর মধ্যে যে ডিসটেন্সটা, মানে 2 into 10 to the power minus 3, এত কুলম্ব মিটার, কুলম্ব ইনটু মিটার। তাহলে এটা কত আসছে? 40 into 10 to the power 3 কুলম্ব মিটার। তাহলে পি এর ভ্যালুটা পেয়ে গেছি, ডি জানি, এল জানি, প্রত্যেকটা জানি। তাই বসিয়ে দিলে কত চলে আসছে? এটা 9 into 10 to the power 9, 1/4πε0 তোমরা জানো। পি এর ভ্যালুটা হচ্ছে 40 into 10 to the power 3 ডিভাইডেড বাই d স্কয়ার প্লাস l স্কয়ার। ডিটা কত আসছে? 0.1 স্কয়ার প্লাস l হলো 10 to the power minus 6 হয়ে যাবে, তাহলে হোল টু দি পাওয়ার 3/2। এটা ছোট বলে এটাকে আমরা বাদ দিতেও পারতাম, p/d কিউব করলেও আমাদের উত্তরটা চলে আসতো কাছাকাছি। ক্ষুদ্র দ্বিমেরুর ক্ষেত্রে p/d কিউব হয়। তাহলে কত আসছে এটা আমাদের? 9 into 10 to the power 9 ইনটু মোমেন্ট হচ্ছে 40 into 10 কিউব ডিভাইডেড বাই দিস, কত আছে? 0.1 স্কয়ার প্লাস 10 to the power minus 6
হোল টু দি পাওয়ার 3/2। এটা যত সময় অঙ্কটায় ভুল দেওয়া আছে, যাই হোক যেটা দিয়েছে সেটা ধরে আমি করে দিলাম। এটা -6 হলে মানে 20 মাইক্রোকুলম আর -20 মাইক্রোকুলম হলে ঠিক ছিল। তো আমাদের প্রশ্নে যেটা দিয়েছে সেটাই আমি করিয়ে দিচ্ছি। এটার ভ্যালুটা চলে আসছে, এটা অনেক বড় একটা ভ্যালু আসছে 3.599 মানে 3.6 10 টু দি পাওয়ার 17। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ফোর্স পার ইউনিট চার্জ, দ্যাট ইজ নিউটন কুলম ইনভার্স। ভোল্ট পার মিটার লিখলেও হতো, একই আসবে dvdx। তো প্রবলেমটা আমরা সলভ করে ফেলেছি। তাহলে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক অবস্থানে কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরত্বে যে ডাইপোলের একটা চার্জ হলো 20 × 10⁶, একটা -20 × 10⁻⁶, তার ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট বার করে নিলাম প্রথমে, করে সূত্রে আমরা বসিয়ে দিয়েছি। নেক্সট যে প্রশ্ন দিয়েছে খুব ইম্পর্টেন্ট, নেক্সট প্রশ্নটা, ডিডিউস দ্য এক্সপ্রেশন ফর দ্য ক্যাপাসিটেন্স ধারকত্ব of a parallel plate of capacitor when a conducting slab is introduced বা inserted between the plates. Assume the slab thickness less than the plate separation. পরের প্রবলেম দিয়েছে একটা সমান্তরাল পাত ধারক আছে। আমরা জানি সমান্তরাল পাতের ক্ষেত্রে এটা ভূ সংলগ্ন করা থাকবে, এটা নেগেটিভলি চার্জড, এটা পজিটিভলি চার্জ, একটা পোটেনশিয়ালে যুক্ত করেছি। এর মাঝখানে সেপারেশনটা বললাম ডি। এর মাঝখানে একটা স্ল্যাব দেওয়া হলো, ডাইইলেকট্রিক স্ল্যাব। এই ডাইইলেকট্রিক স্ল্যাবটার থিকনেস ধরলাম টি। ওকে, তাহলে এই যে মিডিয়াম, যেটা হচ্ছে এখানটা ফ্রি স্পেস বা শূন্য মাধ্যম, এখানে k = টা হচ্ছে 1, আর এই মিডিয়ামটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ধরলাম k। চলে ক্লিয়ার আসছে? তো এর ক্ষেত্রে আমাদের যদি ক্যাপাসিটেন্স বার করতে হয়, তো এরকম যদি থাকে তাহলে দুটো মিডিয়াম, তারপরে দেখো জিনিসটাকে আমরা যদি ইকুইভ্যালেন্ট ছবিটা রাখি, এর ক্ষেত্রে ধারকত্ব নির্ণয় করতে হবে, ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করতে হবে। এটা হলো কে মিডিয়াম, যার থিকনেস টি, স্ল্যাব দেওয়া আছে ডাইইলেকট্রিক স্ল্যাব। বাকিটা হচ্ছে 1 মিডিয়াম, k = 1, ফ্রি স্পেস বা শূন্য মাধ্যম যদি ধরি, তাহলে এটাকে আমরা ভাবতে পারি দুটো ক্যাপাসিটর পরপর যুক্ত আছে, মানে শ্রেণী সমবায়ে যুক্ত আছে। একটার থিকনেস হলো এর এ কতটা আছে, d - t, আর মিডিয়াম ওয়ালা আছে এখানে k = 1, আর মিডিয়াম ওয়ালা আছে t। এরা দুজন যুক্ত আছে শ্রেণী সমবায়ে, পরপর যুক্ত আছে। এবার আমরা জানি কোন একটা মাধ্যমের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হলো k, তাহলে আমাদের যেটা চলে আসছে আমি এখানে দেখাচ্ছি, দুটো ধারক যদি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, সিরিজের ক্ষেত্রে আমরা জানি 1/CS = 1/C1 + 1/C2, এই সূত্র মেনে চলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। তাহলে C1 টা যদি প্রথমটা ধারকত্ব C1 বলি, C1 টা কত, তাহলে ε0 a, এটা হলো প্লেটের ক্ষেত্রফল, বাই d, d টা এখানে কত, d - t। প্লেটের ক্ষেত্রফল, প্লেটগুলোর প্যারালাল প্লেটের ক্ষেত্রফল হলো a, আর C2 টা তাহলে কত হবে, k ε0 a বাই t টা হলো থিকনেস t। এবার এখানে মান বসিয়ে দিলে এর তুল্য ধারকত্ব, মানে এই সিস্টেমটার ক্যাপাসিটরের, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমরা পেয়ে যাব
তাহলে 1/CS হচ্ছে, CS টা হলো এফেক্টিভ ক্যাপাসিটেন্স অফ দিস সিস্টেম, দেন D minus T by epsilon naught A plus T by K epsilon naught A। তাহলে এখান থেকে আমাদের epsilon naught A টা কমন চলে গেল, ব্র্যাকেটে থাকলো কত D minus T plus T by K, তাহলে 1/CS। দেন ফাইনালি CS চলে এলো epsilon naught A by D minus T plus T by K। তাহলে এই সমান্তরাল পাতধারকের ধারকত্বের যে রাশিমালা আমরা পেয়ে গেলাম, এটাও গ্রাউন্ডের চিহ্ন, এটাও গ্রাউন্ডের, যে কোনো একটা ইউজ করব, এখানে একরকম করি, একই ব্যাপার। তাহলে এই হচ্ছে তার রেজাল্ট। তোমাদের বইতে এইভাবে করা থাকে না, তোমরা চেষ্টা করবে এইভাবে করার, তাহলে খুব বুঝতে সুবিধা হবে। তাহলে দুটো মিডিয়াম যদি ভাগ করে, সেই ক্ষেত্রে মিডিয়ামটা এভাবে আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা আমরা বার করব। নেক্সট একটা প্রবলেম দিয়েছে, প্রবলেম নাম্বার 3। একটা বর্গক্ষেত্রের চারটে শীর্ষবিন্দুতে চার্জ আছে হচ্ছে 4 × 10⁻⁻6। কোশ্চেন নাম্বার 3, 4 × 10⁻⁻6 প্রত্যেকটা কর্নারে আছে, এত কুলম আধান আছে। সাইডগুলো দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার, এইগুলো দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় ছেদবিন্দুতে কত মানের আধান রাখলে এই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামের সাথে থাকবে। প্রশ্নটা লিখে দিই, বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে কত আধান স্থাপন করলে সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে। এই হলো গিয়ে প্রশ্ন। এটাকে আমরা সলভ করব খুব সহজ উপায়। মনে রাখবো, যদি বলে সাম্যাবস্থার কথা বলে দেয়, তাহলে দেখতে হবে যে কোনো একটা কর্নারের চার্জের উপর, যে কোনো একটা চার্জ, সাপোজ নাম দিলাম A B C and D, দুটো কর্ণ জুড়ে নিলাম, খুব ভালো করে শুনে ধরে এটা কিউ আধান রেখেছে। তো মনে রাখতে হবে সাম্যাবস্থার ক্ষেত্রে যে কোনো একটা কর্নারের চার্জের উপর মোট ক্রিয়াশীল বলটা 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি ছবিটা একবার এঁকে নিই, প্রত্যেকটা কিউটা আমি ধরে নিলাম, এখানে কিউ এর মানটা 4 × 10⁻⁻6, আমরা এগুলোকে কিউ ধরে নিচ্ছি, কিউ এর মানটা লাস্টে বসাবো, আর এটাকে ধরলাম এ, এটা হচ্ছে 10 সেমি। তো ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে A B C and D যে কোনো একটা চার্জের উপর নেট ফোর্সের ভ্যালু 0 হবে। দেখো এই চার্জটাকে রিপালশন করছে, বিকর্ষণ করছে, এদিকে একটা বল দিলে F1, এও একে বিকর্ষণ করছে, এদিকে দিলে F2, এও একে বিকর্ষণ করছে, এদিকে দিলে F3। এবার এই তিনটে বলের লব্ধিকে ব্যালেন্স করবে মাঝখানে যে চার্জ সে, তাহলে এটা ডি বিন্দুতে কি আধান আছে, তাহলে ডি বিন্দুতে অবস্থিত কিউ আধানের উপর
ক্রিয়াশীল মোট বল দেখি কত আসে। দেখো F1 F2 বার করে নি ভ্যালুগুলো। F1 কত 1/4πε0, এটা a বলা হয়েছে, তাহলে হচ্ছে q²/a²। এবার F1 যা হবে F2 ও তাই হবে, কারণ এই দুটো q, ডিসটেন্সটা a, এটা রয়ে। তাহলে F1 এর ভ্যালু আর F2 এর ভ্যালু সমান, তারা পরস্পর সমকোণে আছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এই দুটোর লব্ধি বরাবর থাকবে। তাহলে F1 F2 এর লব্ধি হলো F1 ও F2 এর লব্ধি তাহলে কত, সমকোণে যদি ধরো দুটো x সমকোণে আছে, লব্ধি কত হবে x√2, তাহলে F1 F2 এর লব্ধি নাম দিলাম f, তাহলে সেটা কত হবে যে কোনো একটা F1 * √2, তাহলে কত আসছে 1/4πε0 q²/a²√2। এটা হলো কি, এটা কার লব্ধি বের হলো F1 F2, সেটা থাকছে, তাহলে একটা দিকে আছে, তাহলে F1 আর F3 একই দিকে, আবার এর জন্য একটা এক্সট্রা আলাদা বল থাকবে। এটা যদি a হয় তাহলে এই দূরত্বটা হচ্ছে a√2, এইটুকুনি হচ্ছে a/√2। ওকে, তাহলে কত বল কাজ করছে দেখি। তাহলে এই দুজনের লব্ধি একটা কাজ করছে f, মানে f কাজ করছে। f এর মানটা শেষে বসাচ্ছি, f এর মান পেয়েছি। F3 কত, F3 হচ্ছে 1/4πε0 q² এই দুটো q আর দূরত্বটা হচ্ছে a√2, দ্যাট ইজ 2a²। তাহলে F3 কাজ করছে, আর একটা কাজ করছে q এর জন্য, সেটা বললাম F4। F4 টা কত হবে q/4πε0, এইটুকুনি দূরত্ব a/2, দ্যাট ইজ a²/2, দ্যাট ইজ 2। তাহলে টোটাল ফোর্স কত F1 + F3 + F4। তাহলে F1 F2 লব্ধি হলো f, সেটা এদিকে, F3 টাও এদিকে, আর এটা কোন একটা দিকে হবে, উল্টো দিকে হওয়া উচিত, তবেই 0 হতে পারে, ব্যালেন্স থাকবে। তাহলে এই মানগুলো বসিয়ে দিই। তাহলে f টা কত এসেছে 1/4πε0, টা কমন নিয়ে নিলাম, q²/a² হলো। F3 কত এলো q²/2a², আর F4 কত হলো q3/2q3/a²। মোট তাহলে বল এটা। এবার সাম্যাবস্থায় থাকতে গেলে যে কোনো একটা আধানের উপর মোট বলের মান 0 হতে হবে। 0 করে দিলাম, তাহলে এখান থেকে আমরা q এর মানটা বার করি। দেখো q², তাহলে q সমান আসছে মাইনাস, এটা বার করতে, এটা 0, এটা নট ইকুয়াল টু 0, দ্যাট ইজ a² টাও কমন, q/a² টা কমন নিয়ে নিলে তাহলে কত থাকছে q√2, প্রথম থাকলো q√2, তারপরটা প্লাস q/2, q/a² কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা হলো q/2, আর পুরোটা বাই থাকছে, এটা 2q বের হচ্ছে, তাহলে q টা কত চলে এলো, তাহলে q সমান চলে এলো মাইনাস q/4, লসাগু বলে কত, q টা কমন গেল 2√2 প্লাস 1, তাহলে এটা হলো q এর ভ্যালু। অঙ্কে আমাদের q এর একটা ভ্যালু দেওয়া আছে, সেটা আমরা বসিয়ে দিলেই আমাদের মানটা চলে আসবে। q এর ভ্যালুটা দেওয়া আছে, তো বসিয়ে দিয়ে অঙ্কটা তাহলে কত আসছে দেখবো। এখানে বসিয়ে দিলাম, q টা দেওয়া আছে 4 ইনটু, সুতরাং নির্ণেয় আধান q সমান q/4 মাইনাস q/4, q কত দিস, q/4 করলে তাহলে হবে 10⁻⁻6 2√2 প্লাস 1 কুলম। আমরা ক্যালকুলেট করে 2√2 মানে 2.8 মানে 3.8 মতন আসছে, 2√2 যেটা এলো প্লাস 1, 3.828
minus 3.8 28 10 to the power minus 6 কুলম্ব। তাহলে মধ্যবিন্দুতে এই আধানটা স্থাপন করলে সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে। খুব একটা ভালো প্রবলেম ছিল 3 নম্বরের জন্য, খুবই গুরুত্বপূর্ণ, সেটা করিয়ে দেওয়া হলো। নেক্সট যে প্রবলেম আমরা করব, প্রবলেম নাম্বার 4। স্থিরতরিতের আর ধারকত্বের সমস্যার সমাধান করাচ্ছি, তোমরা ভালো করে করবে, বোর্ড এক্সামের জন্য প্র্যাকটিস করাচ্ছি। প্রবলেমগুলো গুরুত্বপূর্ণ, দেখে নেবে। পরের যে প্রবলেম আমরা করব, প্রবলেম নাম্বার 4, এটা বলছে 3টে ক্যাপাসিটর যুক্ত আছে, 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড and 3 মাইক্রোফ্যারাড। এগেইনস্ট ভোল্টেজ দিয়েছে, সমবায়ের এখানে ভোল্টেজ দিয়েছে 1100 ভোল্ট। তো আমাদের ক্যালকুলেট করতে বলেছে প্রতিটি আধান আর বিভব নির্ণয় করতে হবে, সহজ অঙ্ক। তো জিনিসটাকে কিভাবে আরো সহজে করা যায়, আমরা তুল্য ধারকত্ব বার না করে অঙ্কটা কি করে করতে পারি। তো দেখো, এটা C1, এটা C2, এটা C3, আর এখানে বিভব ধরলাম V1 এর V2 এর V3। তো আমরা জানি Q = CV। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা ধারকের আধানের মানটা সমান হয়। কিউটা কনস্ট্যান্ট, এই ক্ষেত্রে প্রত্যেকটার কিউ সমান ইন সিরিজ কানেকশন। তাহলে তাই যদি হয়, তাহলে V is proportional to 1/C, C এর ব্যস্তানুপাতিক, তার মানে টোটাল ভোল্টেজটা 1/C এর রেশিওতে ভাগ হয়ে যাবে। তাহলে V1 টা কত হবে, 1100 ইনটু প্রথমটার কত হবে 1/1 বাই 1/1 প্লাস 1/2 প্লাস 1/3। V2 কত হবে 1100 ইনটু হাফ বাই 1/1 1/2 প্লাস 1/3। V3 কত হবে 1100 ইনটু 1/3 বাই, তাহলে C এর ব্যস্তানুপাতে রেশিওটা কত হচ্ছে 1/C1 1/C2 1/C3, সেই অনুপাতে আনুপাতিক ভাগাকার করা হচ্ছে, দ্যাট ইজ 1 প্লাস হাফ প্লাস 1/3। প্রত্যেকটা V পেয়ে গেলাম। কত ভোল্ট করে বিভব সেটা আমরা একটু ক্যালকুলেট করে নিই, তোমরাও করে নাও। প্রথমটা 1100 ইনটু 1/1 প্লাস হাফ প্লাস 1/3, প্রথমটা আসছে 600, তারপরটা কত আসবে, তারপরটা আসছে 300, তাহলে বাকিটা নিশ্চয়ই 200 আসবে, টোটাল 1100। প্রত্যেকের বিভব পেয়ে গেলাম। তাহলে আধান কত হবে, আধান যে কোনো একটা বার করলে হবে। অতএব প্রতিটির আধান, বিভবগুলো পেলাম, প্রতিটি ধারকের আধান Q সমান C1V যা হবে C2V তাই হবে, C1V1 যা হবে C2V2 তাই হবে, C3V3 তাই হবে। কারণ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বিভবটা এমন ভাবে ভাগ হয় যাতে করে প্রত্যেকটা ধারকের আধানের মান সমান হয়। তাহলে দেখো C1V1 টা কত হচ্ছে, C1 দিয়েছে 10 to the power -6 আর বিভব কত বেরিয়েছে 600, এত কুলম্ব, মানে 6 × 10 to the power -4 কুলম্ব। তাহলে প্রত্যেকটা ধারকের আধান হবে এটা, প্রথমটার বিভব পার্থক্য এটা, দ্বিতীয়টার এটা, তৃতীয়টার এটা। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট আমরা যে প্রশ্নটা করব, কোন ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রশ্ন তোমরা জানো কোন কোন ধারক, কোন ধারকের ধারকত্ব, প্রশ্নটা আমি লিখে দিচ্ছি। এবছর প্রশ্ন খুব একটা জটিল না হলেও প্র্যাকটিস করতে হবে। কোন ধারকের, প্রশ্নগুলো তোমরা রেডি করে নেবে।
আর প্রবলেমগুলো আমি সব করিয়ে দেবো। আজকে আমি দুটো টেস্ট পেপার সমাধান করাচ্ছি, 2020, 19-20 WBTA আর ABTA দুটোই সমাধান করাচ্ছি। দুটো থেকেই প্রশ্ন আলোচনা করছি, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তাহলে কিসের উপর নির্ভর করে? একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে মাধ্যমের উপর নির্ভর করে, একটা হচ্ছে মানে এপসালন 0a/d, একটা হচ্ছে ক্ষেত্রফলের উপর, আর দুটো পাতের সেপারেশনের উপর। মাধ্যমে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যদি বৃদ্ধি পায় তাহলে তার ধারকত্ব বৃদ্ধি পাবে, যদি ক্ষেত্রফল বৃদ্ধি পায় পাতের ক্ষেত্রফল তাহলে ধারকত্ব বৃদ্ধি পাবে, আর দুটো প্লেটের মধ্যবর্তী দূরত্ব যদি হ্রাস পায় তাহলে ধারকত্ব বৃদ্ধি পাবে। একটা হচ্ছে মাধ্যমের সমানুপাতিক, ডাইলেকট্রিক কনস্ট্যান্টের 2 নম্বর হলো ক্ষেত্রফলের সমানুপাতিক, আর 3 নম্বর হচ্ছে আর 3 নম্বর হচ্ছে দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক। তো প্রশ্নটা তোমরা অবশ্যই ঠিক করে নেবে। নেক্সট আমরা যে প্রবলেমটা করব, তোমরা প্রশ্নটা তো করে নেবে, তো অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে সকলে। 5 অবধি হয়েছে, এবার 6 নম্বর প্রশ্ন। সেটা হলো দুটি বস্তু কণার প্রত্যেকটির ভর m এবং আধান q তড়িতাহিত। আচ্ছা, বস্তু দুটিকে 1 সেন্টিমিটার দীর্ঘ অন্তরক সুতোর সাহায্যে একটি বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হলো। সাম্যাবস্থায় প্রত্যেকটি সুতো অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে, তাহলে প্রমাণ করতে হবে q সমান √2mg। প্রশ্ন লিখে দিই, দুটি বস্তু কণার ভর m ও আধান q বস্তু দুটিকে এক সেন্টিমিটার দীর্ঘ অন্তরক সুতোর সাহায্যে একটি বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হলো। সাম্যাবস্থায় সুতো অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে আনত থাকে। প্রমাণ করো q সমান √2mg। q সমান √2mg, যেটা হলো অভিকর্ষজ ত্বরণ। একদমই সহজ ব্যাপার। তো একটা জায়গা থেকে দুটোকে ঝুলিয়ে দিয়েছে, বা তারা বিকর্ষণের ফলে একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে স্থির হয়ে যাবে। এই যে কোণ, এখানে m ভর q আধান, এখানেও m ভর q আধান। এই দূরত্বটাকে আমরা যদি বলি 2x বা x বলি, এই কোণটা বলেছে অনুভূমিকের সঙ্গে 45, তাহলে এটা 45 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এই কোণগুলো 45 ডিগ্রি হবে। আর দৈর্ঘ্যটা বলেছে বাহুর 1 সেন্টিমিটার, সুতোগুলো এগুলো 1 সেমি করে। তাহলে এখানে কি কি ফোর্স কাজ করবে? তাদের মধ্যে একটা বিকর্ষণের জন্য সিমেট্রি হয়নি, সেটা যাই হোক, সমদ্বিবাহু, এটা সমকোণ হবে। এখানে একটা দেখো, তাদের মধ্যে একটা কুলম্বীয় বিকর্ষণ বল কাজ করবে, q²/x²। q²/x² বল কাজ করবে। আচ্ছা, আর m ভর হওয়ার জন্য নিচের দিকে একটা mg বল কাজ করবে। এদিকে থাকবে সুতোর টান, এদিকে হচ্ছে t cos 45 ডিগ্রি,
এই দিকে থাকবে টানের উপাংশ টি সাইন 45 ডিগ্রি। তাহলে সাম্যাবস্থায় আমরা লিখতে পারি, দেখো অতএব টি সাইন 45 এটা সাম্যাবস্থায় আছে, তাহলে টি সাইন 45টাই কুলম্ব বলের সমান। এখানে যেহেতু সিজিএস এ দিয়েছে তাই সিজিএস এ করা হয়েছে। আর টি cos 45 সমান হচ্ছে এমজি। তাহলে cos উপাংশটা এমজি কে ব্যালেন্স করলো, sin উপাংশটা কুলম্ব বলকে ব্যালেন্স করলো। তাহলে এটাকে যদি আমরা ভাগ করে দিই, তাহলে ভাগ করে দিলে tan 45 সমান চলে আসছে q স্কয়ার বাই x স্কয়ার mg। তাহলে q স্কয়ার সমান আসছে x স্কয়ার mg। আর x টা দেখি কত আসে। দেখো এই যে ত্রিভুজ পেয়েছি, এটা বলেছে 45, এটা বলেছে 1, আর এটা x/2, পুরোটা x হলে এইটুকুনি x/2। তাহলে x/2 বাই 1 লম্ব বাই অতিভুজ সমান sin 45। তাহলে x চলে আসছে √2, তাহলে x স্কয়ারটা হবে 2, তার মানে 2 mg চলে আসছে আমাদের। অতএব q চলে এলো √2 mg। অঙ্কটা আমরা করে ফেলেছি, ভালো একটা অঙ্ক, বোর্ড এক্সামে আসার মতন, তাই করিয়ে দেওয়া। তো কিভাবে করলাম তোমরা ঠিক করে অঙ্কটা দেখে নেবে। এরপরে আমরা দুটো কোশ্চেন তোমাদের লিখে দিয়েছি। একটা হচ্ছে ধারাপত্রের মাত্রিক সংকেত, আর দেখাতে হবে গোলীয় ধারকের ধারাপত্র গোলীয় পরিবাহী ব্যাসার্ধের সমান। আর সেকেন্ডটা হলো গাউসীয় উপপাদ্য বিবৃত করা, খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। আর তার প্রয়োগগুলো আমি অবশ্যই করিয়ে দেবো প্রশ্ন আস্তে আস্তে। আর একটা ছবি দিয়ে দিয়েছে, একটা নল আছে, অনুভূমিক নল, যার অক্ষটা তড়িৎ ক্ষেত্রের সমান্তরাল, তার বাহুর দৈর্ঘ্য এল, আর এসটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এর ভিতর দিয়ে কত ফ্লাক্স অতিক্রম করছে সেটা নির্ণয় করতে হবে। তো প্রথম কোশ্চেন নাম্বার 7 আমি এখানে দাগ দিয়ে নিলাম। প্রথম চলে আসে 7 নম্বর প্রশ্ন, ধারকত্বের মাত্রিক সংকেত। ধারকত্ব আছে এমন একটা সূত্র আমরা যদি বলি, মাত্রিক সংকেত বার করতে হবে। আমরা দেখো শক্তির ফর্মুলা জানি হাফ সিভি স্কয়ার, এনার্জি ইকুয়ালস টু হাফ সিভি স্কয়ার। তার মানে মাত্রিক দিক থেকে এনার্জিটা ডাইমেনশন হবে c এর ডাইমেনশন ইনটু v স্কয়ার। v মানে হচ্ছে w/q, ডাইমেনশনে ম্যাচ করবে। তাহলে c এর ডাইমেনশন হলো এনার্জি বাই w স্কয়ার, এর ডাইমেনশন শক্তির মাত্রা বাই কার্যের স্কয়ারের মাত্রা q স্কয়ারের মাত্রা। ঠিক আছে, q স্কয়ারের মাত্রা দিই। তাহলে দেখো এটা যদি এনার্জি হয়, কার্যটাও শক্তি, তাহলে এনার্জির যে মাত্রা হবে, তাহলে আমি যদি লিখে করি m l স্কয়ার t মাইনাস 2, আর q সমান হচ্ছে it, তাহলে i স্কয়ার t স্কয়ার বাই এনার্জি স্কয়ার, তাহলে m l স্কয়ার t মাইনাস 2 হোল স্কয়ার। তাহলে দেখো সেদিক থেকে দেখলে একটা এনার্জি কেটে গেল। তাহলে আমাদের কত হলো, ওতে ডাইমেনশন অফ c চলে এলো m ইনভার্স l স্কয়ার। দেখো এটা t আছে কত -2, উপরে গেলে t টু দি পাওয়ার 4 i স্কয়ার। এটাই হচ্ছে এনার্জির মাত্রাটা বসিয়ে দিলাম। ধারকত্বের মাত্রিক সংকেত আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে কত m l টু দি পাওয়ার -2 হবে, এটা উপরে যাচ্ছে, m l টু দি পাওয়ার -2 t টু দি পাওয়ার 4 i স্কয়ার। এটা হলো প্রবাহ মাত্রার মাত্রিক সংকেত। ওকে, তোমরা করবে। এরপর চলে আসে সেকেন্ড পার্ট, এটা মুছে দিলাম। সেকেন্ড পার্টে যে প্রশ্ন আছে গোলীয় পরিবাহী ধারকত্ব। তো গোলীয় পরিবাহীর ক্ষেত্রে যদি গোলীয় পরিবাহীর ব্যাসার্ধ r ধরে নিই, তাতে ধরলাম q পরিমাণ আধান আছে। তো আমরা জানি গোলীয় পরিবাহীর কেন্দ্র থেকে পৃষ্ঠ অবধি সব জায়গায় বিভব সমান হয়। ফাঁপা গোলীয় পরিবাহীর ক্ষেত্রে কত হয় বিভবের মানটা, q বাই 4 পাই এপসিলন 0 r। এবার তাহলে ধারকত্ব কত হবে,
c equals to q by v, c equals to q by v, তাহলে এটা c চলে এলো 4 পাই এপসাইলন নট r। যদি শূন্য মাধ্যম ধরি, কোনো ডাইলেকট্রিক মিডিয়াম নেই, k এর মানটা 1, k equals to 1, তাহলে CGS পদ্ধতিতে 4 পাই এপসাইলন 0 থাকে না, অতএব CGS এককে উপরটা SI এককে বার করেছি, ধারকত্বটা গোলীয় পরিবাহী, তাহলে এই 4 পাই এপসাইলন 0 টা 1 হয়, তাহলে c equals to 1। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, গোলীয় পরিবাহী ধারকত্ব তার ব্যাসার্ধের সমান শূন্য স্থানে CGS পদ্ধতিতে। তাহলে কি করলাম, কোন গোলীয় পরিবাহীর আধান যদি q হয় এবং ব্যাসার্ধ r হয়, আর কেন্দ্র থেকে পৃষ্ঠ অবধি সব জায়গায় বিভব হচ্ছে q বাই 4 পাই এপসাইলন 0 r, এবং তারপরে কমতে থাকে, সেটা আমাদের প্রয়োজন নেই, এর বিভবটা দেখতে হবে। এবার c equals to q by v থেকে আমরা CGS এ গেলে 4 পাই এপসাইলন 0 টা 1 হয়ে গেল, দিয়ে ওখান থেকে c equals to r পেয়ে গেলাম। নেক্সট আমরা চলে যাই পরের কোশ্চেন নম্বর 8, এখানে সলভ করছি। তোমরা প্রশ্নগুলো ঠিক করে লিখে নেবে প্রত্যেকে। 8 এর সমাধান গাউস উপপাদ্য তোমরা জানো, মুখে বলে দিচ্ছি। কোন বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধতল দ্বারা আবদ্ধ আধানের 1 বাই এপসাইলন 0 গুণ, মানে phi equals to surface integral of E dot ds, কোন বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের মান বদ্ধতলে আবদ্ধ ইন্টারনাল চার্জ বাই এপসাইলন 0, কোন বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সের মান ওই বদ্ধতল দ্বারা আবদ্ধ আধানের 1 বাই এপসাইলন 0 গুণ। এটা গাউসের উপপাদ্য স্টেটমেন্টটা করে নেবে, পরিবাহী কথাটা লিখবে না, পরিবাহী লিখলে কিন্তু কেটে দেওয়া হবে। কোন বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধতল দ্বারা আবদ্ধ আধানের 1 বাই এপসাইলন 0 গুণ। তো এটা শুধুমাত্র ফ্লাক্স হয় আবদ্ধ আধানের জন্য। তো আধান এখানে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের কথা ভাবলে দেখো, সেকেন্ড ডায়াগ্রাম দিয়েছে, এই অবজেক্টের ক্ষেত্রে তিনটে তল, এইখানে একটা তল আছে, এখানে একটা তার ক্ষেত্র ভেক্টর অভিমুখ এদিকে, এই তলের ক্ষেত্র ভেক্টর অভিমুখ হবে এদিকে, আর এই তলটার ক্ষেত্র ভেক্টর অভিমুখ হবে এদিকে, তড়িৎ ক্ষেত্রটা এদিকে। তাহলে এর ভেতর দিয়ে যদি ফ্লাক্স ক্যালকুলেট করতে হয়, বদ্ধতলের মধ্যে দিয়ে মোট ফ্লাক্স, তাহলে phi সমান একটা হবে এই তলের জন্য, একটা হবে এই তলের জন্য, একটা হবে পার্শ্ব তলের জন্য। তো এবার দেখো, তাহলে E ডট এই ক্ষেত্রফলটাকে বললাম ds1, এটা ds1 বললাম, এটা ds2, এটা বললাম ds3। তাহলে E ডট ds1 মোট ফ্লাক্স, এর ফ্লাক্স হলো E ডট ds1 এটা হলো E ডট ds2 এটার হলো, প্লাস E ডট ds3। এবার যেটা ঘটনা, এখানে তড়িৎ ক্ষেত্রটা এদিকে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180, আর এখানে তড়িৎ ক্ষেত্রটা এদিকেই, তাহলে এখানে থিটাটা হচ্ছে 0, আর এখানে সমকোণে, তাহলে এখানে থিটাটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে E ডট ds1 টা cos 91 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা 0। আর এর ক্ষেত্রে যা ফ্লাক্স হবে, তাহলে এটার ক্ষেত্রে আসছে E ইনটু s, এটা ক্ষেত্রফলটা s দিয়েছে, cos 180, আর প্লাস এর ক্ষেত্রে হচ্ছে es cos 0, cos 180 minus 1, তাহলে minus es plus es টোটাল 0। তার মানে এই, তাহলে কোন তড়িৎ ক্ষেত্রে যদি কোন একটা অবজেক্ট রাখা হয়, তার ক্ষেত্রে কিন্তু তার ভিতর দিয়ে মোট অতিক্রান্ত ফ্লাক্সের মানটা 0 হবে, কারণ ফ্লাক্স সবসময় ক্যালকুলেট করি ডিউ টু ইন্টারনাল চার্জ এনক্লোজড বাই দিস অবজেক্ট। মনে রাখতে হবে, এক্সটার্নাল চার্জের জন্য, এক্সটার্নাল ফিল্ডের জন্য এখানে কিন্তু ফ্লাক্সটা থাকবে না। যদি এটা ইউনিফর্ম ফিল্ড হয়, সুষম তড়িৎ ক্ষেত্র হলে বাহ্যিক ক্ষেত্রের জন্য কোন একটা বদ্ধতলে মোট ফ্লাক্সের মান সব সময় শূন্যই হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের যে সমস্যা ছিল, চিত্রে প্রদর্শিত নলের মতন বস্তুটা,
তার ভেতর দিয়ে মোট ফ্লাক্সের মানটা 0 চলে এলো। এরপরে যে গাণিতিক সমস্যা, কিউ আধান ও সি ধারকত্বে বিশিষ্ট n সংখ্যক ক্ষুদ্র জলবিন্দু জুড়ে গিয়ে একটি বড় জলবিন্দুতে পরিণত হলো। তাহলে বড় যে কণাটা হলো তার আধান কত হবে, ধারকত্ব কত হবে, বিভব কত হবে, শক্তি কত হবে, এগুলো বার করতে হবে। তো দেখো আমাদের প্রথম মনে রাখতে হবে আধান বন্টনের ক্ষেত্রে কোন আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে টোটাল আধান, টোটাল চার্জ রিমেইন কনস্ট্যান্ট, এন্ড ফর চার্জ ডিস্ট্রিবিউশন সামেশন অফ চার্জ রিমেইন কনস্ট্যান্ট। ডিস্ট্রিবিউশনের আগে এবং পরে অবশ্যই কনজার্ভ হবে, দ্যাট ইজ কনজারভেশন অফ চার্জ প্রিন্সিপাল এখানে মেনে চলবে। n সংখ্যক ক্ষুদ্র কণা জুড়ে গিয়ে একটা বড় আকারের কণায় পরিণত হয়েছে। তো এর ধারকত্ব দিয়েছে c, ধরলাম এটার ব্যাসার্ধ r, আর বড়টার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল R, এটা স্মল, এটা লার্জ। আচ্ছা, তাহলে প্রথমবার করি ক্ষুদ্র প্রতিটি কণার সাপেক্ষে প্রত্যেকটা যে ক্ষুদ্র কণা যারা জুড়ে গিয়ে বড়টা পরিণত করেছে তাদের সাপেক্ষে ধরলে আধান কত, কিউ, ব্যাসার্ধ আর ধারকত্ব সি স্মল ধরলাম, সেটা বলেছে সি। তাহলে বিভব ভি স্মলটা কত হবে, ভি মানে কিউ বাই সি বা কিউ বাই আর। শক্তি ই স্মল হাফ সি ভি স্কয়ার বা কিউ স্কয়ার বাই 2c, কিউ আর সি দেওয়া আছে তাই কিউ স্কয়ার বাই 2c লিখলাম। এগুলো হলো ছোটগুলো। এবার যেহেতু এখানে জুড়ে গেছে তাহলে এটার যে মোট আয়তন হবে সেটা n সংখ্যক ছোট আয়তনের সমান। তাহলে আয়তন যদি সমান করি অতএব 4/3 পাই আর কিউব সমান হবে n ইনটু 4/3 পাই স্মল আর। তাহলে r ইকুয়ালস টু n টু দি পাওয়ার 1/3 ইনটু স্মল আর। তাহলে বড়টার ব্যাসার্ধ হবে কত, n টু দি পাওয়ার 1/3 ইনটু স্মল আর। এখানে n এর মান কোনো দেওয়াও থাকতে পারে, 64, তারপরে ধরো 27, যেগুলোকে ঘনমূল করা যায় সেরকম একটা সংখ্যা দেবে, 1000, 8 এগুলো দিতে পারে। তাহলে বড়টার ব্যাসার্ধ হলো n টু দি পাওয়ার 1/3 ইনটু ছোটটার ব্যাসার্ধ। এবার c প্রপোর্শনাল টু r গোলীয় পরিবাহীর ক্ষেত্রে দেখেছি। তাহলে c লার্জ বড়টার ধারকত্ব হবে n টু দি পাওয়ার 1/3 ইনটু c স্মল মানে c। তাহলে বড়টার ধারকত্ব কত বেরিয়ে গেল, n টু দি পাওয়ার 1/3 ইনটু c, কারণ ব্যাসার্ধ যেভাবে পরিবর্তিত হবে ধারকত্ব একই ভাবে পরিবর্তিত হবে। আচ্ছা, আধান বড়টার এই ছোটটার আধান কিউ, বড়টার ধরলাম ক্যাপিটাল কিউ। তাহলে ক্যাপিটাল কিউ আধান সংরক্ষণ অনুসারে এর মোট যা আধান একাই তা পাবে, দ্যাট ইজ n কিউ। এটা কিউ সূত্র অনুসারে কনজারভেশন অফ চার্জ। আধানের সংরক্ষণ নীতি অনুসারে বড়টার আধান হবে ছোটগুলোর মোট আধানের সমষ্টি। তাহলে বিভব কত হবে, অতএব ভি লার্জ সমান কিউ বাই সি লার্জ। বিভব হবে বড়টার আধান কিউ বাই সি। তাহলে সেটা বসিয়ে দিলে আমাদের ভ্যালুগুলো কত চলে আসছে, এটা মুছে দিলাম। কিউটা কত বেরিয়েছে n কিউ, সিটা কত বেরিয়েছে n টু দি পাওয়ার 1/3 ইনটু c, that is n টু দি পাওয়ার 2/3 ইনটু কিউ বাই v। কিউ বাই সি মানে v স্মল। তাহলে বড়টার বিভব হবে ছোটটার বিভবের n টু দি পাওয়ার 2/3 গুণ। আচ্ছা, শক্তি এনার্জি যদি বলি, এনার্জি ই লার্জ সমান হাফ কিউ স্কয়ার বাই 2c, that is কিউ স্কয়ার বাই 2c লার্জ। কিউ স্কয়ার করলে কত হবে, n স্কয়ার কিউ স্কয়ার বাই 2c, সেটা কত n টু দি পাওয়ার 1/3 ইনটু স্মল c। তাহলে দেখো কিউ স্কয়ার বাই 2c ছিল স্মল, দ্যাট ইজ এটা চলে এলো n টু দি পাওয়ার 5/3 ইনটু e স্মল।
তাহলে বিভবটা হবে n⁻2 গুণ, ছোটগুলোর যা বিভব, বড়টার বিভব হবে তার n⁻2 গুণ, শক্তি হবে n⁵ গুণ, ধারকত্ব হবে n⁻⁴ গুণ। ঠিক আছে, তাহলে প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সূত্রগুলো দিয়ে তোমাদের অঙ্ক দিতে পারে, তার জন্য এটা করিয়ে দিলাম। এটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট যে প্রবলেম তাতে চলে যাব। পরবর্তী যে গাণিতিক সমস্যা আমরা করব, 20 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটা ধারককে 20 ভোল্ট বিভবে আহিত করে একটি 10 মাইক্রোফ্যারাড অনাহিত ধারকের সাথে যুক্ত করে দেওয়া হলো। এই অবস্থায় তাদের সাধারণ বিভব কত, সঞ্চিত শক্তির অনুপাত কত, আর আধান বন্টন যখন আধানটা দিচ্ছে ওকে সেক্ষেত্রে শক্তি ক্ষয়ের মানটা কত। তো প্রথম হলো সাধারণ বিভব। আছে আমাদের কথা বলে দিয়েছে C1 বলেছে 20, সেটার বিভব বলে দিয়েছে 20 ভোল্ট। দ্বিতীয়টা ধারকত্ব বলে দিয়েছে 10, বিভব বলে দিয়েছে 0, অনাহিত মানে অনাহিত কথাটা বলেছে, বিভব 0। আচ্ছা, এই দুটো বলে দিয়েছে। তাহলে সাধারণ বিভবের সূত্র কি? সাধারণ বিভব তাহলে হলো V কমন পোটেনশিয়াল, that is C1 V1 plus C2 V2 by C1 plus C2। দুটো যুক্ত করার পর তাদের কমন পোটেনশিয়াল কত, VCU লিখেছে, V লিখলাম। তাহলে CV টা কত আসছে 20 × 20 plus 0 by total C কত 30। তাহলে আসছে আমাদের কত, 0 কেটে গেল, তাহলে 40/3 ভোল্ট, মানে 13.33 ভোল্ট। তাহলে এটা হলো সাধারণ বিভব। এবার এই অবস্থায় শক্তির অনুপাত, শক্তি মানে হাফ CV স্কয়ার, ভিটা দুটোরই সমান, তাহলে হাফ C1 V স্কয়ার ইজ টু হাফ C2 V স্কয়ার। আধান বন্টনের পর শক্তির অনুপাত কত, তাহলে C1/C2 that is 2:1। ওকে, আর শক্তি ক্ষয়ের সূত্র কি? শক্তি ক্ষয় ডেল্টা E সমান কি সূত্র, C1 C2 V1 - V2 হোল স্কয়ার বাই 2 × C1 plus C2। মানগুলো বসিয়ে দিতে হবে, যে ভ্যালুগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা পেয়ে যাব আধান বন্টনের শক্তি ক্ষয়, কিংবা প্রাথমিক শক্তি মাইনাস অন্তিম শক্তি করলেও তোমরা শক্তি ক্ষয়ের মানটা পেয়ে যাবে। তো দেখি মানটা কত আসে, এখানটায় লিখি। সাধারণ বিভব আমরা বের করে ফেলেছি, তাহলে শক্তি ক্ষয়ের মানটা কত আসছে, ডেল্টা ইটা C1 C2 that is 20 × 10⁻⁶ into 10 × 10⁻⁶, V1 - V2 মানে 20 স্কয়ার বাই 2 × C1 plus C2 মানে 30 × 10⁻⁶, এত জুল। তাহলে একটা -6 কেটে গেল, তাহলে একটা 0 কেটে গেল, 2 কেটে গেল, তাহলে হচ্ছে 10⁻⁶ করে থাকলো 10 × 400/3 জুল। আমরা ক্যালকুলেট করব, এটা মুছে দিই। তাহলে 4/3 1 2 3টে 0 বাদ, দ্যাট ইজ 10⁻⁻3। তোমরা ক্যালকুলেশনটা দেখে নেবে, প্রত্যেক অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায়, তো সেটা পরের বিষয়। তো তোমরা আশা করি উত্তর ঠিকই আছে। তাহলে ডেল্টা ই হলো এটা শক্তি ক্ষয় পেলাম, সাধারণ বিভবটা পেলাম হচ্ছে 13.33 মানে 40/3, আর শক্তি আধান বন্টনের পর তাদের শক্তির অনুপাত হলো 2:1। এই প্রবলেমটা ভালো হবে, এই ধরনের প্রবলেম খুবই আসে, তাই একটা একটা করে করিয়ে দিচ্ছি, ভালো করে করবে। পরবর্তী যে গাণিতিক সমস্যা, 0.1 মাইক্রোফ্যারাড এবং 0.2 মাইক্রোফ্যারাড দুটো ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করে দেওয়া হয়েছে। তার এগেইনস্টে একটা ভোল্টেজ দেওয়া হয়েছে 22 ভোল্ট, 0.1 0.2 মাইক্রোফ্যারাড। আমরা শিখে নিয়েছি কার কত ভোল্টেজ হয়, এটা কি করে বার করতে হবে। তাহলে
এর পোটেনশিয়াল যদি V1 হয় আর V2 হয় তাহলে V1 / V2 হবে 1/0.1 / 1/0.2, দ্যাট ইজ 2:1। বিভবটা 2:1 অনুপাতে ভাগ হয়ে যাবে। তাহলে প্রথমটার তাহলে V1 টা কত শ্রেণীতে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তাহলে V1 টা কত হলো 22 হচ্ছে মোট ভোল্ট, তাহলে হলো 2 এর 3, 21 ভোল্ট দিলে ভালো হতো, যাই হোক 22 ভোল্ট দিয়েছি, হিসাবটা করা যায় আমাদের। তাহলে 44 এর 3 ভোল্ট, তোমরা ক্যালকুলেটর পাবে করে নেবে। আর V2 হচ্ছে আমাদের 22 × 1 এর 3, আনুপাতিক ভাগ করছি মানে 22 এর 3, তাহলে ভোল্ট পেয়ে গেলাম। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বলেছে প্রথমে শ্রেণীতে যুক্ত করলাম, পরে সমান্তরালে যুক্ত করলাম, তাহলে সঞ্চিত শক্তির পরিবর্তন কত হবে। তাহলে প্রত্যেকটা আমাদের বিভব বার করে ফেলেছি। এরপর এদের আধানগুলো, তাহলে কিউটা কত হবে, কিউ সমান C1V1 সমান C2V2। সেই সময়ের ক্ষেত্রে কিউ গুলো সমান হয় এরও কিউ এরও কিউ। তাহলে C1V1 টা কত আসছে 0.1 × 44 এর 3 এত মাইক্রোকুলম। প্রত্যেকটা আধান এটা 0.1 মানে হচ্ছে 44 এর 30 মানে 22 এর 15 মাইক্রোকুলম করে প্রত্যেকটাই আধান আছে। এটা আমি ক্যালকুলেট করে নিই, সংখ্যাগুলো 21 দিলে খুব ভালো হতো, যাই হোক 22 এর 15 1.46। প্রত্যেকটা আধান নেই, আধানের প্রত্যেকটা ধারকে সঞ্চিত আধানের পরিমাণ 1.466 μc। এবার বলছে তো এই পরিমাণ আধান আহিত করলো, বিভবগুলো আছে। এবার যদি এখান থেকে ধারকগুলোকে খুলে দেন, প্রশ্নটা যেটা বলেছে তাদের সমান্তরালে যুক্ত করা হয়, তাহলে এর ভেতরে এখন কিউ আধান সঞ্চিত আছে, এরও কিউ আধান সঞ্চিত আছে। তো তারা কি করবে, যখন জুড়ে দেবো তাদের কমন পোটেনশিয়াল হবে। তাহলে প্রথমে যে এনার্জি ছিল, যতটা স্টোর ছিল সেটা আমরা বার করে নেবো একটুখানি, পরে কত এনার্জি সেটা বার করবো। সমান্তরালে যুক্ত করলে এদের সমান্তরালে যুক্ত করলে সাধারণ বিভব মানে ভিটা সমান Q1 + Q2 মানে 2Q, মোট চার্জ কত 2Q বাই হচ্ছে এখানে কিন্তু প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস যুক্ত আছে বাই C1 + C2। তাহলে কত আসছে 2Q মানে 44 সে 15 বাই C1 + C2 কত 0.1 + 0.2, তাহলে 44 বাই 15 × 0.3 88 বাই 9 ভোল্ট। এখন তাদের মধ্যে ভোল্টেজটা এটা, প্রত্যেকটা বিভব পার্থক্য এটা হয়ে গেছে, কারণ সমান্তরালে ভোল্টেজটা কনস্ট্যান্ট হয়। তাদের মধ্যে এনার্জি ডিস্ট্রিবিউট করে নিয়ে এমন ভাবে করবে যাতে করে দুটোর বিভবের মানটা সমান হয়ে যায়, আধানটা বন্টন হবে। তো এক্ষেত্রে তাহলে শক্তির পরিবর্তন, প্রথমে তাহলে শক্তি, তাহলে শ্রেণীতে কত সমান্তরালে কত দুটো বাড়বে, তাহলে শক্তির পরিবর্তন, তাহলে শক্তির পরিবর্তন অতএব শক্তির পরিবর্তন প্রথমে ছিল ES শ্রেণীতে শক্তি মাইনাস E প্যারালাল, এটা শ্রেণীতে শক্তি কত সমান্তরালে শক্তি কত। তাহলে প্রথমে শ্রেণীতে শক্তি কত হবে হাফ C1V1 স্কয়ার প্লাস হাফ C2V2 স্কয়ার, আর পরে হচ্ছে মাইনাস হাফ C1V স্কয়ার মাইনাস প্লাস হাফ C2V স্কয়ার। এটাকে আমরা যদি হিসাব করি সেই ক্ষেত্রে আমরা আধান বন্টনের শক্তি ক্ষয় যে রাশিমালা সেটাই চলে আসবে, C1 C2 V1 - V2 হোল স্কয়ার বাই 2 × C1 + C2। এখানে মান করে দিলে আধানের পরিবর্তন বা আধান কতটা হ্রাস পেয়েছে সেটা যাবে, পরিবর্তন মানে আধান কতটা হ্রাস হলো,
তাহলে C1 C2 মানে 0.1, এটা আমরা হিসাব করে নেব। এবার মানটা বসিয়ে দিই, প্রত্যেকটার মানই আমরা জানি। কিংবা হাফ সি, এখানে মান বসিয়ে করতে করতে এটা রাশি মানটা লিখে দিলাম যেটা আসবে। তাহলে 0.1 into 10 to the power minus 6, 0.2 into 10 to the power minus 6, v1 minus v2 তাহলে কত আসবে 22/3, 44 এর 3 minus 22 এর 3, তাহলে 22/3 by 2 into 0.3 into 10 to the power minus 6, 10 to the power minus 6 এটা কেটে গেল। ঠিক আছে, তাহলে হিসাবটা করে ফেলি কত আসছে আমাদের। তাহলে 0.1 into 10 to the power minus 6 into 0.2 into 22/3 by 0.6, 2.44 10 to the power minus 7 জুল। তাহলে এই হচ্ছে আমাদের খুব একটা ভালো অঙ্ক বললাম, সমান্তরালে যুক্ত শ্রেণীর পর তাহলে কতখানি শক্তি অপচয় হলো, শক্তি ক্ষয় হলো, শ্রেণীতে যুক্ত করে তাদের আহিত করে তাদের পুনরায় সমান্তরালে যুক্ত করলে সঞ্চিত শক্তির পরিবর্তন হচ্ছে, সেটা ক্ষয় হচ্ছে। প্রাথমিক থেকে অন্তিম বিয়োগ করে পজিটিভ এসছে, মানে প্রাথমিক শক্তিটা বেশি ছিল, শ্রেণীতে যখন যুক্ত ছিল তাদের শক্তির পরিমাণটা বেশি ছিল, সমান্তরালে এসে কমে গেছে, তার জন্য শক্তি ক্ষয় হয়েছে আমরা বলতেই পারি। পরবর্তী কিছু প্রশ্ন, এগুলো 2021 হায়ার সেকেন্ডারির জন্য খুব গুরুত্বপূর্ণ, তো সেগুলো একটু আলোচনা করি। প্রথম প্রশ্ন বলছি গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্রটি প্রতিষ্ঠা করো। তো তোমরা বাড়িতে চেষ্টা করবে, যদি কোনো প্রশ্ন না পারো কমেন্টে জানাবে, আমি পরের ভিডিওতে প্রশ্নগুলো সলিউশন করিয়ে দেবো। গাউসের সূত্র থেকে উপপাদ্য থেকে কুলম্বের সূত্রটি প্রতিষ্ঠা করো, খুব গুরুত্বপূর্ণ, 2 নম্বরের পার্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। দ্বিতীয় কোশ্চেনটা সহজ, তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে r দূরত্বে অক্ষস্থিত বিন্দুর ওপর, অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ওপর তড়িৎ প্রাবল্য যেন অক্ষ অবস্থানে দ্বিমেরুর জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয় করবে। 3 নম্বর, দুটি সমান আধান ক্যাপিটাল কিউ এর সংযোগকারী সরলরেখার মধ্যবিন্দুতে স্মল কিউ আধান রাখা হলো, কিউ এর মান কত হলে ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে। কিউ এর মান কত হলে, স্মল কিউ এর মান কত হলে ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রথম 3টে প্রশ্ন তোমরা চেষ্টা করবে, যদি না পারো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি নেক্সট দিন ভিডিও ক্লাসে অবশ্যই প্রথমে সেগুলো সলিউশন করিয়ে দেবো। তো চলে আসি লাস্ট দুটো প্রবলেম, এগুলো খুব আসে পরীক্ষায় এই ধরনের প্রবলেমগুলো। আমি 3টে প্রশ্ন মুছে দিলাম। তো দেখো, যেটা আমাদের নেক্সট আমি যে কোশ্চেনটা দিয়েছি, একটা তড়িৎ ক্ষেত্র দিয়ে দিয়েছে 3i + 2j + k ভোল্ট পার মিটার তড়িৎ ক্ষেত্রে yz তলে 20 বর্গমিটার যে ক্ষেত্রফল বিশিষ্ট তল হয়, তো এর একটা তল বলেছে, এই প্রশ্নের স্থল এখানে একটা ক্ষেত্রফল বলে দিয়েছে yz, যদি বলি yz তল বলেছে, আমি এটাকে নামটা একটু দিয়ে নিই ঠিক করে, x yz, তাহলে yz তলে এইটুকুনি ধরলাম 20 বর্গমিটার। ছোট্ট একটা ক্ষেত্রফল বলেছে yz তলে, সেটা 20 বর্গমিটার, তো আমি ধরলাম এই ক্ষেত্রফলটা। তাহলে এই ক্ষেত্র ভেক্টরের দিক নিশ্চয়ই কোন দিকে হবে, i ক্যাপের দিকে হবে। তলের ক্ষেত্র ভেক্টর সবসময় তলের সঙ্গে লম্ব দিকে হয়, yz তলের লম্ব দিক হলো x অক্ষ, x অক্ষ মানে i ক্যাপ, তার মানে ক্ষেত্র ফলটা হলো 20 বর্গমিটার, আর ক্ষেত্র ভেক্টরটা তাহলে হবে, তাহলে যে তল থাকবে তার লম্ব দিকের একক ভেক্টরটা নিতে হবে, ক্ষেত্র ভেক্টর। এর কত, তাহলে s টা কত হবে 20 i ক্যাপ। অতএব ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স নির্ণয় করতে বলেছে, phi ইলেকট্রিক ফ্লাক্স phi সমান হচ্ছে E ডট S, E এর মানটা দিয়েছে হচ্ছে 3i + 2j + k, আর S এর মানটা এসছে কত 20 i ক্যাপ। তাহলে আমরা পেয়ে গেলাম ইলেকট্রিক ফিল্ডের মানটা দিয়েছে 3i + 2j + k, আর ক্ষেত্র ভেক্টরটা হলো 20 i ক্যাপ। এবারে এই দুটোকে যদি আমরা ডট প্রোডাক্ট করে দিই তাহলেই আমাদের
উত্তরটা আমরা পেয়ে যাবো। তাহলে এই প্রশ্নটা মুছে দিলাম। এই দুটোকে ডট প্রোডাক্ট করলে কত আসছে 3 গুণিং 7, কারণ বাকি দুটো জিরো। তাহলে 60 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স, বা ওটা ভোল্ট পার মিটারে ছিল, তাহলে ভোল্ট মিটার, বা একটা ইউনিটে হতে পারে 60 ভোল্ট ইনটু মিটার। ভোল্ট মিটারও কিন্তু তড়িৎ ফ্লাক্সের একক, নিউটন কুলম্ব স্কয়ার, নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্সও তড়িৎ ফ্লাক্সের একক, দুটোই কিন্তু ফ্লাক্সের একক। ভোল্ট মিটারটা খুব আননোন, অনেক সময় ইউজ করা। ভোল্ট মিটার কোন ভৌত রাশির একক, তাহলে সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের একক হলো ভোল্ট মিটার। আচ্ছা, পরের প্রবলেমটা আমরা দেখবো। এরপর তো আমি প্রবলেমটা করিয়ে দিলাম। নেক্সট আমরা একটা প্রবলেম দিয়েছি, এটা আমি মুছে দিচ্ছি। আশি গ্রাম ওজনের একটি গোলক পিণ্ড, বা দোলক পিণ্ড হবে এটা, সরি। 80 গ্রাম ওজনের একটি দোলক পিণ্ড 2 × 10⁻8 আধান বহন করছে। এটিকে একটি 2 × 10⁻4 ভোল্ট পার মিটার অনুভূমিক তড়িৎ ক্ষেত্রে পিণ্ডটি স্থির আছে। মানে কেমন, এইদিকে ধরো তড়িৎ ক্ষেত্র, তাহলে পিণ্ডটা যদি প্রথমে অনুভূমিক থাকে, তড়িৎ ক্ষেত্রের জন্য কি সে কিন্তু একটুখানি বিচ্যুত হয়ে যাবে নির্দিষ্ট কোণে, এবং সে উল্লম্বের সঙ্গে একটা কোণে নত থাকবে, কারণ এই অবস্থানে তার উপর একটা বল কাজ করছে mg, এর আধান কিউ, তাহলে এদিকে একটা ফোর্স কাজ করবে কিউই। তাহলে এটা হলো অভিকর্ষ বল, এটা হলো তড়িৎ বল। তড়িৎ বলের জন্য সে একদম সোজা না থেকে, এটা এরকম থাকা উচিত ছিল, কিন্তু সে অবস্থান করবে একটু সাইডে সরে গিয়ে। এখানে ব্যালেন্স কন্ডিশনে এটা যদি আমাদের টেনশন হয়, তার টান, তাহলে এদিকে কাজ করছে টি cos থিটা, এদিকে হচ্ছে টি sin থিটা। দুটো উপাংশ আমরা দেখতে পাচ্ছি, টানের একটা উপাংশ mg কে ব্যালেন্স করছে, আর দ্বিতীয় উপাংশ qe কে ব্যালেন্স করছে। তার মানে এখানে t সমান cos থিটা, তাহলে আমরা কেন এটা এদিকে গেল কেন, কারণ তড়িৎ ক্ষেত্র যেদিকে হয় প্লাস আধানের উপর সেদিকে ফোর্স কাজ করে। ফোর্স হচ্ছে প্লাস কিউই, ইটা হলো ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড যেদিকে হবে তড়িৎ বলটা সেদিকে কাজ করবে। তাহলে টি cos থিটা চলে এলো আমাদের mg, আর টি sin থিটা চলে এলো কিউই। কোনটা কথা বলেছে, m বলে দিয়েছে হচ্ছে 80 মিলিগ্রাম, মানে 80 × 10⁻³ গ্রাম। ওকে, কিউ বলে দিয়েছে 2 × 10⁻8 কুলম্ব। ফিল্ড বলে দিয়েছে 2 × 10⁻4 ভোল্ট মিটার ইনভার্স। জি হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার বুদ্ধি করে বসিয়ে দিলেই টিটা তাহলে কত হবে, তো টি হবে √, স্কয়ার করে যোগ করছি, তাহলে mg স্কয়ার প্লাস কিউবি স্কয়ার। এটা হলো টান, সুতোর টান। আর যদি এখানে আমরা ভাগ করি এটা বাই এটা, মানে এটা প্রথমটা হলো 1 স্কয়ার যোগ 2 স্কয়ার করলে এটা পেলাম, আর tan থিটা পাচ্ছি আমরা, মানে sin থিটা বাই cos থিটা, দিস কিউই বাই mg। তাহলে অনুভূমিক উল্লম্বের সঙ্গে কোণ বলেছে কত, উল্লম্বের সঙ্গে সুতোটির কোণ tan ইনভার্স কিউই বাই mg। তাহলে এখান থেকে বেরোবে উল্লম্বের সাথে কোণ, উল্লম্বের সাথে কোণ, আর আগেরটা বেরোলো, এখান থেকে বেরোলো সুতোর। আর এই দুটো আমাদের বার করতে দিয়েছে, তো আমরা এই মানগুলো বসিয়ে দিলেই, গ্রামে আছে এটাকে আবার তোমরা কিলোগ্রামে করে নেবে, করে নিয়ে ঠিক করে মানগুলো বসাবে। তাহলে এটা হচ্ছে 80 × 10⁻6 কেজি, বাকিটা বসিয়ে দেবে প্রত্যেকটা ভ্যালু। তাহলে টান পেয়ে যাবে, টানটা বেরোবে নিউটনে, আর থিটাটা তো কোনো একক থাকে না, থিটাটা বেরিয়ে আসবে, যেটা অ্যাকচুয়ালি রেডিয়ানে বেরোবে। অ্যাঙ্গেলে কত ডিগ্রি, মানে এখানে আমার বসলে অ্যাঙ্গেলে ডিগ্রিটা বেরোবে, কত ডিগ্রি কোণ সেটা তোমরা পেয়ে যাবে।
ঠিক আছে, তো প্রবলেমটা ভালো প্রবলেম করিয়ে দেওয়া হলো, তো ভালো করে অবশ্যই দেখে নেবে। পরের যে গাণিতিক সমস্যা আমরা করবো, একটা বর্তনী দিয়ে দিয়েছে, তো এর ধারক আছে, এখানে তড়িৎচালক বল ই তড়িৎচালক বল আর হলো অভ্যন্তরীণ রোধ কোষের, আর এখানে একটা R1 রোধ আছে, এখানে R2। তো ধারক যে লাইনে যুক্ত থাকে, ধারক ডিসির ক্ষেত্রে তড়িৎ প্রবাহ ঘটায় না, তো স্টেডি স্টেট অবশ্যই, তাৎক্ষণিক বা ট্রানজিয়েন্ট স্টেটে নয়, আমরা স্টেডি স্টেট ধরে করছি। তো এখানে ঘটনা কি, তাহলে এখানে আমাকে এবি মধ্যে বিভব পার্থক্যটা ক্যালকুলেট করতে হবে। তাহলে তড়িৎ প্রবাহ যদি ঘটে, তাহলে এই হলো আই, এই আই, এই লাইনটা বাদ, তাহলে আইটা কত হবে, আইটা হচ্ছে ই বাই আর প্লাস R2, কারণ এটা বাদ। সুতরাং এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য সমান ভি যদি বলি, সেই ভিটা কত হবে, এবির যে বিভব পার্থক্য সেটা R2 এর বিভব পতন সমান R2 রোধের পোটেনশিয়াল ড্রপ। R2 যে বিভব পতনটা হবে সেটাই হচ্ছে R2 যে দু প্রান্তে বিভব পার্থক্য বা বিভব পতন বা পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস R2, সেটাই হচ্ছে এই এবি এর মধ্যে বিভব পার্থক্য, দ্যাট ইজ IR2। I কারেন্ট যাচ্ছে R2, দ্যাট ইজ IR2, E R2 বাই R প্লাস R2, এটা হলো V। তাহলে ধারকের তাহলে ধারকের দু প্রান্তের বিভব পার্থক্য এটাই হচ্ছে। সুতরাং ধারকে সর্বোচ্চ সঞ্চিত আধানের পরিমাণ, ধারকটা আহিত হতে হতে আস্তে আস্তে আহিত হবে এবং একসময় গিয়ে সম্পূর্ণ আহিত হবে, যেটাকে স্টেডি স্টেট বলা হচ্ছে। কোন অবস্থায়, স্টেডি স্টেটে এনার্জি আধান কিউ সমান তাহলে হবে সি ইন্টু ভি, সি ইন্টু ভিটা কত, সি ই R2 বাই R প্লাস R2। তো এটাই হচ্ছে স্টেডি স্টেটে গিয়ে ম্যাক্সিমাম কতখানি ভোল্টেজ ড্রপ হতে পারে অ্যাক্রস দ্য ক্যাপাসিটার, আমরা এটা ক্যালকুলেট করে ফেললাম। ওটা ভালো প্রশ্ন ছিল। তো নেক্সট আমরা এরপর পরবর্তী প্রশ্নে চলে যাবে, এগুলো ভালো করে তোমরা দেখবে। আজকের আলোচনার শেষ দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যেগুলো বোর্ডের যে মক টেস্ট পেপারের একটা বই হয়, তোমরা হোয়াটসঅ্যাপ থেকে বার করে, সেটাও কিন্তু করার চেষ্টা করবে। সেখান থেকেও বেশ কিছু প্রবলেম আমি আজকে করিয়ে দিয়েছি, তো সেগুলো তোমরা দেখতে থাকো এবং বুঝে নাও প্রবলেমগুলো। আজকে আমাদের শেষ আলোচনা দুটো প্রশ্ন দিয়ে আমি করবো। তো প্রথম যে প্রশ্ন দিয়েছে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভবটা বলে দিয়েছে 6x - 4xy - 8y + 8yz 1,1,1 পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র। ওই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের মানটা কত হবে, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত। তো আমরা জানি এটা এক নম্বর ফার্স্ট প্রবলেমটা আমি সলভ করি। দ্বিতীয়টা তোমরা বাড়িতে চেষ্টা করবে, আমি একটাই করিয়ে দিচ্ছি। দ্বিতীয়টা আধান বন্টনের প্রবলেম করিয়ে দিয়েছি, শক্তি ক্ষয় কত, শক্তি কত, সেটা তোমরা চেষ্টা করবে। না পারলে বলবে, আমি নেক্সট ভিডিওতে করিয়ে দেবো। তো প্রথম যেটা দিয়েছে, ভি দিয়ে দিয়েছে 6x - 4xy - 8y + 8yz। তাহলে আমাদের এখানে ভিটা তিনটে জিনিসের ফাংশন, তাহলে ex টা বেরোবে -del v del x, কত হবে তাহলে 6 - 4y minus of this -4y, বাকিগুলো 0। তাহলে 1 1 বলেছে, তাহলে কত আসছে ভ্যালুটা, -6 - 4, that is -2, -2 একক। y এর মানটা 1 বলেছে, 1, 1, 1, তাহলে 1 বসিয়ে দিলে ex এর মানটা হলো x অক্ষ বরাবর যে তড়িৎ ক্ষেত্র ওই বিন্দুতে, সেটা হচ্ছে -2 ইউনিট
ইউআই হবে মাইনাস ডেল ভি ডেল ওয়াই, ও মাইনাস অফ ওয়াই করলে এটা 0, দ্যাট ইজ 4x মাইনাস 8 প্লাস 8z। তাহলে এক এক বসালে কত হচ্ছে মাইনাস 4 মাইনাস 8 প্লাস 8 কেটে গেল, দ্যাট ইজ 4 ইউনিট। ওকে, তাহলে এটা হলো ইউআই এর ভ্যালু, এটা x এর মানটা 1 বলেছে তাই মাইনাস 4 হলো, মাইনাস এখানে একটা আগে আছে কেটে গিয়ে 4 হয়ে গেল। ez টা কত হবে মাইনাস ডেল ভি ডেল z, partial differentiation of v with respect to z, z এর রেসপেক্ট করলে মাইনাস, প্রথমটা 0 দ্বিতীয় 0 তৃতীয়ও 0, তাহলে শুধুমাত্র 8 y, এখানে কোনো z নেই, দ্যাট ইজ মাইনাস 8 ইউনিট। তাহলে ex পেলাম ey পেলাম, মানে অতএব 1,1,1 বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য E সমান EXI ক্যাপ প্লাস EY J ক্যাপ প্লাস EZ K ক্যাপ। যদি এখানে XY থাকতো তাহলে শুধুমাত্র EX আর EY টা বার করতাম, যেহেতু Z টাও আছে তাই তিনটে কম্পোনেন্টই বার করতে হয়েছে। তাহলে মাইনাস 2I ক্যাপ প্লাস 4J ক্যাপ মাইনাস 8K ক্যাপ। অতএব মড অফ দিস মানটা তাহলে কত হচ্ছে রুট ওভার মাইনাস 2 স্কয়ার মানে 4 মাইনাস 4 স্কয়ার মানে 16 মাইনাস 8 স্কয়ার মানে 64, তাহলে হচ্ছে রুট 84। তাহলে এই হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 1,1,1 বিন্দুতে। দ্বিতীয় প্রবলেমটা তোমরা করো। আজকে বেশ কিছু ভালো ভালো প্রবলেম করালাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি কোনো প্রশ্ন বা কোনো প্রবলেম বুঝতে অসুবিধা হয় জানাবে। আমি নেক্সট দিন তড়িৎ ক্ষেত্র থেকে আরেকটা ভিডিও হবে, সেখানে আমি বেশ কিছু আবার গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, তোমরা দেখতে থাকো এবং অবশ্যই জানাবে প্রবলেমগুলো কেমন লাগছে করে। আর তোমরা বলছিলে রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক একজন লিখেছে দেখলাম কমেন্টে করানোর জন্য, তো তোমরা চেষ্টা করো, কোনো প্রশ্ন না পারলে আমাকে জানাবে কমেন্টে, আমি অবশ্যই ভিডিও ক্লাসে করিয়ে দেবো, কারণ সব করার মতো সময় আমার কাছে থাকে না। তো সবাই যদি সব কিছু চায় তাহলে তো মুশকিল। তো তোমাদের যে সমস্যা হয় জায়গাগুলো সেগুলো কমেন্টে জানাও, হ্যাঁ, পারলে পেজ নাম্বার দিয়ে বলে দেবে, সেটা আমি দেখে নিয়ে করিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা তোমাদের দায়িত্ব। আমি যেগুলো করাচ্ছি এগুলো অবশ্যই ভালো করে দেখবে। আর পরের দিনও বেশ কিছু প্রশ্ন বলে তড়িৎ ক্ষেত্র তড়িৎ প্রাবল্য ধারাপাত্র সংক্রান্ত আলোচনা শেষ করে দেবো, তারপরে আমরা প্রবাহ তড়িতে চলে যাব। ঠিক আছে, যদি না হয় আর একটা ভিডিও হবে, অসুবিধা নেই, কিন্তু আস্তে আস্তে এগোতে হবে, কারণ আমাদের টাইম আস্তে আস্তে এগিয়ে আসছে। তো প্রবলেমগুলো তোমরা করতে থাকো এবং এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ 2021-এর বোর্ড এক্সামের জন্য। আজকে এখানেই আলোচনা শেষ করছি। সবাই মন দিয়ে পড়াশোনা করো এবং ভালো করে রিভিশন করে নাও। প্রথম থেকে আমি শুরু করেছি, তোমাদের জন্য ভালো করে দেখতে থাকো।